নমস্কার, আমি অমিত, আর তোমরা এখন শুনছো অলৌকিক। সবাইকে অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। সুখ ও সমৃদ্ধি যেন অক্ষয় থাকে, সেটাই এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। বন্ধুরা, আজ তোমাদের ছোট ছোট অনেকগুলি ঘটনা শোনাবো, প্রতিটাই ভয়ঙ্কর, এবং সেগুলি ঘটেছে একই ফ্যামিলিতে। ভিন্ন ভিন্ন ধরনের এই ঘটনাগুলি আশা করি তোমরা ভালোই এনজয় করবে। প্রথম ঘটনাগুলি শেয়ার করেছে সন্দীপ কুণ্ডু। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনাগুলি অলৌকিকে শেয়ার করার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে সুন্দর সুন্দর থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, তোমরা যদি এখনো লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব না করে থাকো, চটপট করে দাও এরকম আরো ঘটনা শোনার জন্য। এবারে আসি আজকের প্রথম ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হাই, আমি সন্দীপ কুণ্ডু, উত্তরপাড়া থেকে বলছি। আজ আমি তোমাকে আমাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া একাধিক ঘটনা বলবো। কোনোটা ভৌতিক, কোনোটা আবার কি সেটা আজও অজানা। প্রথমে আসি আমার বাবার কথায়। আমার বাবা ছিলেন একজন মিলিটারি প্যারাট্রুপার। যুদ্ধক্ষেত্রে বা আপৎকালীন অবস্থায় প্যারাশুট জাম্প করে পরিস্থিতি মোকাবিলা করতেন। ফলে খুব যে সাহসী আর নির্ভীক মানুষ ছিলেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমার সেই বাবার সঙ্গেই এমন কিছু ঘটনা ঘটেছিল যা ওনার মতো মানুষকেও বিচলিত করে তুলেছিল। 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাবা ছিলেন, জম্মু কাশ্মীরেও ছিলেন, ভারত পাকিস্তান যুদ্ধেও উনি অংশ নিয়েছিলেন। যখন তিনি জম্মু কাশ্মীরে ছিলেন তখন বাবাদের জিপ একবার পাহাড়ি খাদে পড়ে গিয়েছিল। বাবা কোনো রকমে গাড়ির দরজা খুলে ছিটকে পড়েছিলেন, তাই উনি প্রাণে বেঁচে যান। কিন্তু এই দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার মারা গিয়েছিলেন। এই ঘটনার পর থেকে বাবা একটা জিনিস উপলব্ধি করতেন, বসে শুয়ে যখন যে অবস্থায় থাকেন না কেন, আশেপাশেই কারোর একজনের উপস্থিতি অনুভব করতে পারতেন। ভয় পেতেন না, কিন্তু বিচলিত হতেন। আর এটা যে শুধু বাবারই মনের ভুল ছিল তা কিন্তু নয়, কারণ বাবার সঙ্গে আরো যারা যারা ছিলেন তারাও অনেক রকম ঘটনার সাক্ষী হয়েছিলেন। যেমন একবার রাতের বেলায় সোলজাররা শুনেছিলেন খাদের ওখান থেকে কারা যেন জল জল করে চিৎকার করছে। অতল গভীর থেকে ভেসে আসছিল সেই তৃষ্ণার্ত কণ্ঠ। অত রাতে ওখান থেকে কোনো মানুষ তো আর জল চাইবে না। অর্থাৎ ওই খাদে পড়ে মারা যাওয়া সোলজারদের বিদেহী আত্মাই ছিল তারা, মরণকালে যারা জলটুকুও পায়নি। এরকম টুকটাক অনেক ঘটনা ঘটেছিল ওখানে। তারপর বাবা গয়ায় গিয়ে পিণ্ডও দিয়েছিলেন যাতে তারা মুক্তি পান। সত্যি সত্যি এসব করার পর অনেকটাই কমে গিয়েছিল সেসব। আবার যখন বাবা মুক্তিযুদ্ধে বাংলাদেশে ছিলেন সেখানেও একটা ঘটনা ঘটেছিল। প্যারাশুট জাম্প করে যেখানে ওনারা নেমেছিলেন সেই রাতটা সেখানেই কাটিয়েছিলেন। রাতে সেখানে যখন একটু বিশ্রাম নিচ্ছিলেন ওনারা, হঠাৎ বাবা দেখেন কে যেন বাবার মাথাটা বারবার নাড়ছে। বাবা মনে করেন ওনার পাশের সোলজার বন্ধুটা হয়তো, ফলে উনি আর তখন কোনো গুরুত্ব দেননি। কিন্তু ভোর হতেই যখন উঠলেন দেখেন সেটা একটা কবরস্থান। রাতের অন্ধকারে সেটা বোঝা যায়নি। তিনি পাশের জনকে তখন জিজ্ঞেসও করেছিলেন, রাতে তুমি আমার মাথাটা নাড়ছিলে নাকি গো? তিনি তখন বলেন, কই না তো, আমি কেন তোমার মাথা নাড়তে যাব? কবরস্থানের মধ্যে কে বাবার মাথাটা নাড়ছিল সেটা তো তখন ভালোই বোঝা গেল। আবার এক জায়গায় বাবার আরো একটা ঘটনার সাক্ষী হয়েছিলেন। পাহাড়ি এলাকা, কোথাও চড়াই উতরাই, কোথাও আবার গভীর খাদ। সেখানে থাকাকালীন বাবারা শুনেছিলেন
রাতের বেলায় যখন সোলজারদের জিপ গাড়ি সেখান দিয়ে যায়, তখন একজন সোলজার গার্ডকে মাঝে মাঝে দেখা যায়। হাত দেখিয়ে উনি দিক নির্দেশ করেন। ওনার ওই ইশারা লক্ষ্য করে যেই গাড়ি যেত সে আর বেঁচে ফিরত না, গিয়ে পড়তো ওই খাদে। আর খাদে পড়া মানেই তো শেষ, অতল গভীরে আছড়ে পড়তো গাড়ি। এরকম অনেক দুর্ঘটনা ঘটতো সেখানে। অনেক সোলজাররা মারা যেত ওই বিভীষিকায় পড়ে। আসলে ওই গার্ড নাকি ওই খাদে পড়েই মারা গিয়েছিলেন। তারপর থেকেই তার বিদেহী আত্মা এই রকম করত। তারপর বাবারা নিজেদের টাকায় সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। রোজ সেখানে পুজো অর্চনা হতো। তারপর থেকে সেই জিনিসটার উপস্থিতি আস্তে আস্তে লোপ পেয়েছিল সেখানে। আমার বাবার সঙ্গে ঘটে যাওয়া এইসব ঘটনা বাবাকে এটা বিশ্বাস করতে বাধ্য করেছিল যে আত্মা বা অশরীরী বলেও কিছু হয়। তাই বাবা এইসব যেমন বিশ্বাস করতেন, তেমনি ঠাকুর দেবতাও বিশ্বাস করতেন। কেদারনাথ, বদ্রীনাথ অনেক তীর্থস্থানে ঘুরেছিলেন বাবা। বাবার নামে একটা ব্রিজও আছে। যাই হোক, আরো কয়েকটা ঘটনা বলি, এগুলো হুবহু সত্যি। যেমন একবার আমার দিদিমা রাতের বেলায় কীর্তন শুনে বাড়িতে ফিরছিলেন। সঙ্গে তখন আর কেউ ছিল না, উনি একাই ছিলেন তখন। যে পথ ধরে উনি ফিরছিলেন জায়গাটা ছিল একটু ঝোপঝাড়ে ভরা। সেখানে একটা জাম গাছ ছিল। সেই জাম গাছটার কাছাকাছি আসতে উনি দেখেন গাছটার নিচে একটা উজ্জ্বল নীল আলো। ওই দেখে তো দিদিমা তখন থমকে দাঁড়িয়ে পড়েন। খেয়াল করেন আস্তে আস্তে ওনার মাথা থেকে সারাটা শরীর কেমন যেন অবশ হয়ে যাচ্ছে। উনি বুঝতে পারেন যে এটা কোনো স্বাভাবিক জিনিস নয়। তাই বেগতিক বুঝে উনি তখন রাম নাম করতে করতে কোনো রকমে ওই জায়গাটা পার হয়ে আসেন। আবার একবার আমার দাদার সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছিল। আমার দাদার নাম জয়দীপ কুণ্ডু। তখন ওর বয়স বেশি নয়। সেই সময় তাল কুড়োনোর ওর খুব নেশা ছিল। ভোর হওয়ার আগেই উঠে ও তাল কুড়োতে যেত, কারণ বেলা হলে আর তাল পাওয়া যেত না, অন্য লোকেরা নিয়ে যেত। তো এমনই একদিন ও তাল কুড়োতে গেছে। ভোর তখন ওই 4টে সাড়ে 4টে মতো বাজে। বাইরেটা তখনও অন্ধকার, আলো ফোটেনি। তো সেই তাল গাছ তলায় গিয়ে ও দুটো তাল দেখতে পায়। সঙ্গে সঙ্গে সেই দুটো তুলে নেয়। কিন্তু তারপরে ও শরীরটা কেমন যেন ভারী হয়ে ওঠে। কেমন যেন একটা ভয় ভয় করতে লাগে ওর। তখন ও শটান দৌড় দেয় ওখান থেকে। মাঝে একবার একটু পেছনে ফিরে তাকিয়েছিল। তখন সাদা শাড়ি পরা একজন মহিলাকেও দেখেছিল ওই তাল গাছের ওপরে, খোলা চুলে পা ঝুলিয়ে বসে আছে। সেই দেখে ও এতটা ভয় পেয়ে গিয়েছিল যে এরপর থেকে আর তাল কুড়োতে যেত না। এই ছিল আমার ফ্যামিলিতে ঘটে যাওয়া একাধিক অস্বাভাবিক ঘটনা। তো এই ছিল বন্ধুরা আজকের ফার্স্ট ঘটনা, একসঙ্গে অনেকগুলো ছোট ছোট ঘটনা। এবারে তোমাদের শোনাবো আজকের দ্বিতীয় ঘটনা, যেটা শেয়ার করেছে অরিন্দম। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। আর বন্ধুরা, ঘটনা কিন্তু একদম নেই, তাই চটপট তোমরা ঘটনা পাঠাও। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও তোমাদের ঘটনা। যদি লিখে পাঠাতে চাও তো লিখে পাঠাতে পারো, না হলে ভয়েস মেসেজ করতে পারো। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তাই নির্ভয়ে এবং নিঃসংকোচে তোমরা এখানে ঘটনা শেয়ার করতে পারো। এবারে আসি আজকের দ্বিতীয় ঘটনায়। হাই অমিতদা, আমি পূর্ব বর্ধমান থেকে অরিন্দম। গত সপ্তাহে তোমাকে গাছ চুরির একটা ঘটনা বলেছিলাম। সেখানে তোমাকে আমাদের পাড়ার এক দাদুর কথা বলেছিলাম, যিনি কিনা বাংলাদেশে থাকাকালীন আস্ত একটা গাছকে রাতের বেলায় চলতে দেখেছিলেন। সেই ঘটনাটাই তোমাকে বলবো এখন। দাদুরা তখন সপরিবারে বাংলাদেশে থাকতেন। দাদুর বয়স তখন খুবই অল্প।
ওই বছর 15-16 হবে। সেই সময় একদিন দাদুদের বাড়িতে পিঠে রান্না হয়েছিল। দাদুর বাবা তখন দাদুকে বলেন, পিসি বাড়ি গিয়ে দুটো দিয়ে আয় না, ভালো মন্দ রান্না হলে পিসিও তো তোদের জন্য পাঠায়। কিন্তু দাদুর মা খুব একটা রাজি ছিলেন না। উনি বলেছিলেন, এই রাতের বেলায় পিঠে টিঠে নিয়ে যেতে হবে না, গেলে কাল সকালে যাবে। দাদুর বাবা বলেন, কাল সকালে বাসি হয়ে যাবে, বাসি জিনিস কেউ কাউকে দেয়? তাই দাদু এরপর সেই পিঠে নিয়ে ওনার পিসি বাড়িতে দিতে গিয়েছিলেন। বেশি দূর না হলেও সময় একটু বেশি লাগতো, কারণ খেয়া পার হয়ে যেতে হতো। তো সন্ধ্যের পরে পিঠে পুলি একটা ব্যাগে পড়ে দাদু রওনা দিলেন। খেয়া পার হলেন, তারপর মেঠো পথ ধরে হাঁটতে লাগলেন। তখন অনেকটাই রাত হয়ে গেছে, নিস্তব্ধ চারদিক, অন্ধকার, লোকজন কেউ নেই। এমন সময় দাদু হঠাৎ শুনতে পেলেন ওনার পেছনে কেমন যেন একটা খসখস শব্দ হচ্ছে। দাদু একটু অন্যমনস্ক থাকায় প্রথমে গুরুত্ব দেননি, তাড়াতাড়ি পা চালাতে লাগলেন। যত তাড়াতাড়ি হাঁটছেন, নাড়া লেগে ব্যাগের থেকে চুইয়ে চুইয়ে পিঠের রস গড়িয়ে পড়ছিল মাটিতে। আর সেটাই হয়েছিল ঘটনার মূল। খানিকক্ষণ পর দাদু লক্ষ্য করেন পেছনের শব্দটা আরো যেন তীব্র হচ্ছে। তখন উনি একবার পেছন করে তাকালেন। তাকাতেই যা দেখলেন, জীবনে অমন দৃশ্য এর আগে কখনো দেখেননি। একটা আস্ত খেজুর গাছ ওনার পেছন পেছন হেঁটে আসছে। কাকড়া যেমন ভাবে হাঁটে, ঠিক ওইভাবেই গাছের শিকড়গুলো হাঁটছে রাস্তার ওপর দিয়ে, হয়তো ওই পিঠের রস মাটিতে পড়ার জন্য। সেই দেখে তো দাদু তখন প্রচন্ড ভয় পেয়ে যান। গাছ কি কেউ কখনো চলতে দেখেছে নাকি? আদৌ কি এটা গাছ নাকি অন্য কিছু? দাদু তখন ব্যাগটা বুকের কাছে জড়িয়ে ধরে দিলেন ছুট। কোনো রকমে হাঁপাতে হাঁপাতে পিসি বাড়িতে পৌঁছলেন। পিসি তো ওনাকে দেখে বেজায় খুশি হয়ে গেলেন, কিন্তু বললেন, হ্যাঁ রে, এই রাত করে তুই এসেছিস, কাল সকালে আসতে পারতিস। দিনকাল ভালো না, আজ আর তোকে ফিরতে হবে না, থেকে যা, কাল যাবি। কিন্তু দাদু থাকেননি। সেই রাতেই আবার উনি বাড়িতে ফেরেন। যখন ওই রাস্তা ধরে আবার তিনি ফিরছিলেন, তখন কিন্তু কিচ্ছু ছিল না ওই রাস্তায়, কোনো চিহ্ন নেই। আদেও সেটা গাছ ছিল নাকি অন্য কিছু ছিল, সেই উত্তর দাদু কখনো পাননি। আসলে পিঠে জিনিসটা তো খুব একটা ভালো নয়, মানুষ বাদেও অনেকেই ওসব ভালোবাসে। রাত বিরেতে এই জন্য পিঠে পুলি নিয়ে সাবধানে থাকতে হয়। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এটাও কিন্তু খুব একটা বড় ঘটনা নয়, কিন্তু বেশ ভয়ের। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে মৌসুমী মুখার্জি লিখেছে, ভাই ঘটনা ইংলিশে আসছে কেন? আশা করি এরপর থেকে আর ইংলিশে আসবে না। সুলেখা পণ্ডিত লিখেছে, অনেকটা ব্যস্ত ছিলাম, সেই জন্য ঘটনা পাঠাতে পারিনি। তোমার গলায় ঘটনাগুলো শুনছি এখন, ভালো থেকো। সমীর সরকার লিখেছে, সত্যি অমিতদা, বন্ধু বিপদে ফেলে বন্ধুকে, খুব ভালো ঘটনা ছিল। মনীষা কাকিমা লিখেছে, দুটো ঘটনাই মারাত্মক ভয়ের। মায়াদি লিখেছে, ভাই চলে এলাম ঘটনা শুনতে, তোমার ঘটনা অলওয়েজ হিট, ভালো থেকো। সুদেশা সিংহারয় উনি লিখেছেন, আজকের দুটো ঘটনায় ভীষণ ভালো লাগলো, আমি অলৌকিকের পাশে আছি সব সময়। অজন্তা করে লিখেছে, দুটো ঘটনাই দুর্দান্ত ঘটনা, শুনে দারুণ লাগলো। সুরজিৎ লিখেছে, হাই দাদা, ঘটনা শুনতে চলে এসেছি, জানি খুব সুন্দর হবে। অমিতা জেঠিমা লিখেছে, চলে এসেছি অসাধারণ অলৌকিকের ঘটনা শুনতে। জবা চক্রবর্তী লিখেছে, হ্যালো অমিতদা, আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি, দুটো ঘটনাই দারুণ হয়েছে। ঘটনার শুরুতে আপনি যে বললেন সবার ভালো হওয়ার দরকার নেই, একদম ঠিক কথা বললেন। যারা পাপ কাজ করে তাদের ভালো হওয়ার দরকার নেই। এছাড়াও আরও কমেন্ট করেছ মিঠু পাত্র, গীতাদি, বিশ্বজিৎ ভট্টাচার্য
এমডি মঞ্জু ভূঁইয়া সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।